সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবেই সহজ হয়। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। দিয়া ভাই, আপনাকে আসলে পরিচয় করানোটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে দর্শকের জন্য। তো আপনি ইন্তেখাব দিনার, আমি খিজর হায়াত খান। ওয়েলকাম টু মাই শো KHK ভিউ ফাইন্ডার। থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা আমি এই সিজনে ইনফ্যাক্ট সবাইকেই করতে চাই সঙ্গত কারণে। নতুন বাংলাদেশে কেমন আছে ইন্তেখাব দিনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক স্বপ্ন তৈরি হয়েছে সামনে, অনেক প্রত্যাশা তৈরি হচ্ছে সামনে, এবং আমি খুব আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি এই প্রত্যাশাগুলো ধীরে ধীরে সবই পূরণ হবে। আপনি প্রায় 3 যুগ, আমি যদি ভুল না করে থাকি, অলমোস্ট 3 যুগের মতো আপনি নাটক, সিনেমা, বিজ্ঞাপন, থিয়েটার, এখন OTT, এই জায়গাগুলোতে আপনি বিচরণ করছেন। কতটুকু পেলেন বা কি পেলেন, কি হারালেন? কিছুই হারাইনি। কিছু হারালেন? বরং আমি যতটুকু পেয়েছি, আমি বিশ্বাস করি আমার ভেতরে যে মেধা আছে, সম্ভবত ভাগ্য বলে আমি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমি সো স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। এতটা আমার পাওয়ার কথা ছিল না। যাক, এটা আপনাকে মানুষ ভালোবাসায় কেন জানি, আপনি মানুষের ভালোবাসাটা অনেক বেশি পান। ব্লেসিংস আমার। হোয়াট ইজ দ্য এক্সট্রিম ফিয়ার্স অফ ইন্তেখাব দিনার? আপনি কিসে ভয় পান দিনার ভাই? বেসিক্যালি আমি প্রচণ্ড ভীত মানুষ। প্রাকৃতিক যে কোনো দুর্যোগ আমি ভয় পাই, আমি মানুষ ভয় পাই। যেমন আমার পানি ভীতি, সেটা আপনি খুব ভালো মতো জানেন। উচ্চতা ভীতি, সেটা আপনি খুব ভালো মতো জানেন। প্লেনে আপনি উঠতে চান না? প্লেনে আমি উঠতে চাই না। আপনার শুটিং অসংখ্যবার আমি জোর করে সে মাইক্রো করে গিয়ে সবাই প্লেনে আসতে চায়, আপনি বলেন যে ভাই আমাকে মাইক্রো পাঠান, আমি বাসে আমি আসবো। সো ফিয়ারের কথা বলে লিস্ট আসলে অনেক বড় আসলে, কারণ বেসিক্যালি ভীত মানুষ না। এখন উচ্চতা ভয় পাওয়া আর পানিকে ভয় পাওয়াকে আমি আসলে ভীতু মানুষ বলি না, এটাকে ইটস এ ফোবিয়া। আমার কোশ্চেনটা একটু অন্য জায়গায়। আপনার এক্সট্রিম ফিয়ারটা কি? মানুষ আছেন? মানুষ। আপনি তো মানুষের সাথেই কাজ করেন, মানুষের জন্যই কাজ করেন, তাহলে মানুষের প্রতি এই ভীতিটা কেন? বুঝতে সমস্যা হয় বেসিক্যালি। কারণ একটি মানুষের দেখা গেল যেভাবে রিড করলাম বা তার সাথে যেভাবে মিশলাম, পর দেখতে পেলাম যে তার রূপটা একেবারেই উল্টো আসলে। সেটা আমাকে প্রচণ্ড ব্যথিত করে এবং আমাকে ভীত করে, এবং ডে বাই ডে সেটা আরও বেড়ে যাচ্ছে। মিডিয়াতে এটার ইয়েটা একটু বেশি। আমরা কি, অনেকেই বলে যে আমিও বলি যে আমরা শিল্পীরা অনেক স্বার্থপর হই। তো এই দোষটা কি শিল্পীর, নাকি শিল্পের, নাকি আসলে কিসের? নাকি আসলে আমরা কি আসলে স্বার্থপর? শিল্পীরা কি স্বার্থপর? সেটা শিল্পীরা স্বার্থপর, আসলে আমি তো এই কমিউনিটিতেই মিশি আসলে, এদের সাথে আমার সমস্ত কাজগুলো হয়। এবার আমি পরিবারে এই সময়টা দিতে পারি না, যে সময়টা আমি আমার কাজের মধ্যে দিতে হয়। সো এর বাইরের মানুষগুলো কেমন আমি খুব একটা ভালো জানি না, কিন্তু আসলে বাট এইখানে যে মানুষগুলো, তাদের মধ্যে সত্যি কথা বলতে গেলে হিপোক্রেসি একটু বেশি আসলে। কেন? খুব গভীরভাবে ভাবি না, তো আই গেস একটা রিজন হতে পারে যে ইনসিকিউরিটি। কারণ এই প্রফেশনটা একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো রিটায়ারমেন্ট নেই, ঠিক আছে? মাস গেলে কোনো বেতন নেই, এখানে কোনো পেনশন নেই, ঠিক আছে? ক্যারিয়ারটা কখন শেষ হয়ে যাবে আমি কিন্তু জানি না আসলে। কালকে হয়তো দর্শক আমাকে ছুড়ে ফেলে দিতে পারে, কালকে থেকে হয়তো আমার হাতে কোনো কাজই নেই। সো একটা ইনসিকিউরিটি কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই রয়ে যায়। সে ইনসিকিউরিটি হয়তো মানুষের স্বার্থপর করে তোলে, মেবি। আপনি কি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ? আমি স্রোত নিয়ে আসলে কখনো ভাবিনি, ওটা বিপরীতে না অনুকূল আমি জানি না আসলে। যে কাজটা ভালো লাগে আমি সেটাই করি আসলে। আপনার মতো আরো অনেকেই আছে যারা হয়তো এই ভিউ, লাইক, কমেন্ট, ফলোয়ার এগুলার
নিয়ে ভাবতে চায় না, তারা শুধু কাজটাই করতে চায়। হ্যাঁ, তো মানে ওদের, আমি যেটা জানতে চাচ্ছি হয়তো বা এটা ওদের জন্য অনেক হেল্প হবে যে হাউ ডু ইউ ফাইট। আমি ফাইট করে আমার অনেস্টি দেয়, সেটা হচ্ছে কাজের প্রতি অনেস্টি। আমার ভিউ কম বা আমার দর্শক সংখ্যা, কন্টেন্টের দর্শক সংখ্যা হয়তো বা কম হচ্ছে, কিন্তু 30 বছর তো একইভাবে কাজ করে যাচ্ছি, আল্লাহর রহমতে এখনো কাজ পাচ্ছি এবং দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে। তো সে ওই ডিজিটাল কাউন্টিংটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট ধরেন এটার কন্ট্রারি যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে আপনি কি তাহলে অ্যাডাপটিভ না? আপনি কি অ্যাডাপটিভ? মানে এটা তো ট্রেনটা অন্যদিকে যাচ্ছে। না, এখানে আমার নিজস্ব একটা সমস্যা আছে, আমি খুব ট্রেন্ডি পার্সন না আসলে, আমি ট্রেন্ড বুঝি না, ঠিক আছে? আমি অ্যাক্টিংটা বুঝি, আমি মার্কেটিং বুঝি না। সো কিভাবে নিজেকে আমাকে প্রজেক্ট করতে হবে, আমি জানি যে অভিনয়টাই করবো, দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবে, তখন ছুড়ে ফেলে দেবে, দুটোর একটা। রাজনৈতিক সচেতনতা আসলে শিল্পীদের কতটুকু থাকা দরকার, বা থাকলে এটা কিভাবে থাকা দরকার? রাজনৈতিক সচেতনতা তো প্রত্যেকটি মানুষেরই থাকা দরকার, শুধু শিল্পীর না, ঠিক আছে? বাট সেটার একটা সীমারেখা থাকা দরকার, যে কি পারপাসটা সে সার্ভ করছে, সে কি সুবিধাভোগী, সেই কারণে রাজনীতিটা করছে, আর সেই কারণে দলটা কি করছে, নাকি একটা বিশ্বাসের জায়গা থেকে করছে? যদি বিশ্বাসের জায়গা থেকে করে থাকে, তাহলে কিন্তু সেখানে সুবিধাভোগের কোনো জায়গা থাকবে না আসলে। তখন সে রাজনীতিটাকে কলুষিত করতে পারবে না। আমরা অনেক শিল্পীরা আসলে কলুষিত করেছে একটা সময়, রাজনীতিকভাবে তোয়াজ করতে গিয়ে, দলবাজি, মানে সরি এদের মন্তব্য আমাকে বলতে হচ্ছে। না না, এটা তো আমরা দেখতেছি যে মানে আমাদেরকে যে মানুষের ঘৃণার পাত্র হতে হয়, বা আমাদেরকে খুব বাংলা ভাষায় গালিটা খেতে হয়, এটার জন্য তো আমরা আসলে নিজেরা দায়ী। অবশ্যই আমি বলি যে আমাদের এই নতুন বাংলাদেশ যখন হলো, তার দুদিন পরে আমি ব্যাংকে গিয়েছি। তো ব্যাংকে গিয়ে আমি কাজ করতে, যে পরিচিত ভদ্রলোক উনি বললেন যে ভাই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। কেন আপনারা এই প্রশ্ন করছেন কেন? কারণ আপনাদের শিল্পীদের যে অবস্থা দেখতেছি, একটু সাবধানে দেখেন ভাই। মানে ওই কথাটা শুনে মনে হয় কেউ আমার গালে একটা চড় দিল আসলে। কারণ আমি এই প্রফেশনে এসেছি সম্মান অর্জনের জন্য, সম্মানের জন্য। সম্মানটাই যখন থাকছে না, কারণ টাকা তো আমি যে কোনো প্রফেশনে পাবো, এখানে আমি একটা বাড়তি পাচ্ছি, মানুষের ভালোবাসা, সম্মান। তো সেই একটু ওরা সাতজনে আসি আপনার সাথে আমার প্রথম কাজ। এক্স্যাক্টলি আমার জীবনের সবচেয়ে বড় কাজ। আমি আমার 20 বছরের ক্যারিয়ারে বা 19 বছরের ক্যারিয়ারে ওরা সাতজনের থেকে বড় প্রজেক্ট আমি করি নাই। ডাক্তার সাহেব, আপনি ডাক্তার সাহেব, আপনার আমি আই ডোন্ট রিমেম্বার আপনাকে আমি কিভাবে এই চরিত্রটা ব্রিফ করছিলাম, বাট ওরা সাতজনের স্বাভাবিক অন্য সব চরিত্র প্রতি তো যেহেতু আমার লেখা এবং ডিরেকশন দেয়া, এবং আপনাদের সাথে আমি কো আর্টিস্ট ছিলাম, বাট সামহাও ডাক্তার সাহেবের প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করছে। এবং এটা কাজ করার মেইন রিজন হচ্ছে আসলে আপনি যেটাকে যেভাবে ফুটায় তুলছেন, আর আপনি তো খুব মানে এত ক্যাজুয়ালি এটা করে ফেলছেন। অবশ্যই আপনার এত বছরের অভিজ্ঞতা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে ডাক্তার সাহেব ইজ এ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার। পুরা ইউনিটটার মা হিসেবে সে কাজ করতেছে। তো আমি যেটা জানতে চাই যে আসলে আপনার মানে ডাক্তার সাহেব হয়ে ওঠা কি আপনার জন্য খুব জটিল ছিল, বা ডাক্তার সাহেবকে আপনি কিভাবে প্রসেস করছেন চরিত্রটাকে? আপনার সাথে এটাও আমার প্রথম কাজ। আর এই ক্ষেত্রে আমি বলবো যে আমার সুবিধা বা অসুবিধা যেটাই বলি না কেন অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি ডিরেক্টরস অ্যাক্টর, ঠিক আছে? সেই সহজ হয়ে যাওয়া যে ডাক্তার সাহেবটা, সেখানে অনেক বেশি হেল্প করেছেন আপনি এবং আমার টিম। যেমন আমরা তো হুট করে শুটিংয়ে চলে যাইনি, আমরা কিন্তু দীর্ঘদিন রিহার্সেল করেছি, দিনের পর দিন আর্টিস্টরা বসে, সেখানে সবার ইনপুটস ছিল। আমি এই ক্যারেক্টার সম্পর্কে বলেছি, ও বলেছে ডাক্তার সাহেব ক্যারেক্টারটা এই ইনপুটটা দিলে বেটার হয়। সব মিলিয়ে ভেতরে আসলে তৈরি হয়েছে আসলে। আর আমি খুব মেথডিক্যাল অ্যাক্টর না, যে একদম মেপে এই করবো ওই করবো। আমি জাস্ট আমার ইনস্টিংক্ট দিয়ে কাজ করার চেষ্টা করি, দ্যাটস মাই প্রসেস। বা আমি এখানে যেটা ফিল করি ওটা আমি জেনারেট করার চেষ্টা করি। তো সো এখানে আমি ক্রেডিটটা আপনাকে দিতে হয় আমার আসলে, যে ইজিয়ার হয়ে গেছে আপনার কারণে। ওয়েল আমি জানি না আমি আসলে মানে কতটুক এটাকে মানে ডিরেকশন আপনাদেরকে দিতে পারছি, বিকজ আমি নিজেও আপনাদের সাথে অন ক্যামেরায় ছিলাম। এবং হ্যাঁ, এটা একটা কঠিন প্রসেস, অ্যাক্টিং এবং ডিরেকশন একসাথে করা, বাট খুবই কঠিন। আপনি কিভাবে কোনোটা আমি জানি না আসলে, বাট কিছু কিছু প্রজেক্টে এটা অনেক হেল্প করে। হয়তোবা মানে আমার কাছে হ্যাঁ, এটা ফিজিক্যালি ইমোশনালি অনেক টাফ, বাট আমি যখন আপনাদের মাঝে, তখন আপনাদেরকে নিয়ে তো আমাকে মুভ করতে হয়।
অ্যান্ড যেমন শুটিং এর পরে আপনি একটা রিজন আমাকে বলেছিলেন যে আপনি অভিনয়টা কেন করলেন, ঠিক আছে? ওটা আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে এবং আমি দেখলাম যে না, আমি কনভিন্সড আপনার লজিকে। শুধু ডিরেক্ট না, অ্যাজ অ্যান অ্যাক্টর যখন আপনি ওই এফোর্টটা দিচ্ছেন, মেন্টালি দিচ্ছেন, ফিজিক্যালি আপনি যখন দিচ্ছেন, তখন বাকি যে আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসটা আছি বা টিম মেম্বার যারা আছে তারা কিন্তু বুঝটা হচ্ছে। আপনি যখন লাভ দিয়ে পাহাড় ডিঙিয়ে যাচ্ছেন তখন ওদের মধ্যে চেষ্টাটা চলে আসে, তাহলে আমাকে এটা পারতে হবে আসলে। সো ওইটা আমাদের মধ্যে জেনারেট করেছে, ইটস ট্রু। হ্যাঁ, আই মিন মানে ধরেন আমার কারণ আপনি কাদা পারেন নেমে গেছেন, হ্যাঁ তখন তখন তো বাকিতে নামতেই হচ্ছে আমাদেরকে। এটা একটা ট্যাকটিক্যাল রিজন। হ্যাঁ, এটা একটা বাট ট্যাকটিক্যাল। সেটা কিন্তু আমরা কিন্তু কনভিন্সড হয়েই করেছি এটা। আই হোপ আমি কনভিন্স করতে পারছি, কারণ আপনাদের মধ্যে সবচেয়ে বেশি প্রেসারে ছিলাম আমি। কারণ আমার চারপাশে আপনারা সবাই প্রফেশনাল অ্যাক্টর, আমি একটা প্যাশনেট অ্যাক্টর। আমার কাছে অ্যাক্টিং ইজ নট এ প্রফেশন অ্যান্ড আই নেভার ওয়ান্ট টু টেক অ্যাক্টিং অ্যাজ এ মানে প্রফেশন। আই ওয়ান্ট টু কিপ ইট অ্যাজ এ প্যাশন। অ্যাক্টিংটা আমার প্যাশনের জায়গা, ডিরেকশনটা আমার প্রফেশনের জায়গা। আমি এটাকে প্যাশন হিসেবেই রাখতে চাই, বিকজ আমার সেই স্কিলস নাই আপনার মতো যে আমি একটা কমপ্লেক্স ক্যারেক্টার ঠাস করে যে চোখটা বন্ধ করে খুলে দিয়ে দিতে পারবো। আমাকে ওই মানুষটা হতে হয়। আপনার যেটা প্যাশন লেগে ইনাফ ছিল। আমি সেমকে বলবো, আমি সবসময় বলি যে আমার সবচেয়ে পছন্দের সিকোয়েন্স হচ্ছে আপনার যে কান্নার দৃশ্যটা, ওইটা ওই প্যাশন ছাড়া সম্ভব না আসলে। ভাই ওইটা টেকনিক দিয়ে সম্ভব না। ওইটা তো ধরেন আমি প্যাশন, ওইটা আমাকে মানে অনেস্টলি স্পিকিং ওইটাকে আমি সিকোয়েন্সটাকে এমন একটা জায়গায় নিয়ে ফালাইছি, এমন একটা সময় নিয়ে ফালাইছি যখন আসলে আপনার সাথে আমার অনেক লম্বা জার্নি হয়ে গেছে, মাঝে অনেক কিছু ঘটে গেছে। আমি অত ডিটেলসে যাব না। এবং ওই দিন সকালবেলার সিনে আপনাকে আমরা কবরে দাফন করি এবং আমি আপনার কবরে যেয়ে আপনার মাথাটাকে ডান সাইড করে দিয়ে আসি। তো আই হ্যাড টু মানে ওই জিনিসগুলোকে আমার ভিজিট করতে হয়েছে। অ্যান্ড আই ক্রাইড, ইট ওয়াজ নট অ্যাক্টিং। ইভেন দর্শকদের বলে রাখি, ওখানে যে ডেড বডিটা ছিল যেটা কাফনে মোড়ানো, ওর ভেতরে তো আমিই ছিলাম আসলে, ওটা কোনো দামি ছিল না। ওটা কেউ দামি ছিল না। আমি একটা সিন একটু দেখতে চাই জাস্ট টু, এটা হচ্ছে যে যেই দৃশ্যটাতে আপনি মারা যান, যে কারণে আমি এটা দেখতে চাই বা দর্শকদেরকে দেখাতে চাই, বিকজ এই সিনটা পারফর্মার হিসেবে আমার জন্য, পারফর্মার হিসেবে, ডিরেক্টর হিসেবে এই সিনটাকে পুল করা খুব ডিফিকাল্ট ছিল। ইট ওয়াজ এ ভেরি হার্ড সিন টু পুল অফ। তো স্ক্রিপ্ট পড়ার পর আমার কাছে এটা বলে সবচেয়ে যে আপনার টাফেস্ট সিকোয়েন্স হচ্ছে মানে যে শুটের জন্য যে আপনাকে যে মানে এবং এতগুলা মানুষের একসাথে ইমোশন এবং তারা দে আর লুজিং ওয়ান অফ দেয়ার ব্রাদার, অনেকটা টেকনিক্যাল ইস্যুজ সেখানে ছিল। তো আমি একটু ওই সিনটাতে যেতে চাই। এখন আমরা কি করবো? তেন্ডাতে কিতা করতেছেন, আবার খেলে মাথা ধুতেছে না ভাই। The exchange sequence, such the toughest sequence of our film for me to see. মনে আছে তো না দেওয়া ভাই? আমার অসম প্রিয় টিম দৃশ্য এটা। Don't blood the bombs now. অপর্ণাকে আমাদের যেতে দিতে হবে। ডাক্তার স্যার, আপনি এদিকে আসেন। আপনার মনে আছে না যে এখানে প্ল্যান ছিল যে আপনি আমাদের দিকে চলে আসতে থাকতে থাকতে গুলিটা খাবেন, এটা টেবিলে চেঞ্জ হলে যে না আসলে হ্যাঁ, যে আপনি বললেন যে না একটু গুলিটা পিঠে খাওয়া উচিত না বুকে খাওয়া। বুকে কেমনে খাবে, অপর্ণা তো চলে গেছে, এই যে নাই এখন এই ডিজাইনে আমরা গেলাম। হ্যাঁ, এই ডিজাইন আমরা গেলাম। আরে কত স্মৃতি। হ্যাঁ, তুমি নিজের কুরবানি দিয়ে দিতেছেন। যাও স্কুলে যাও।
কেউ একটাকে নিতে হবে, এটা দুইটাকে নেওয়া যাবে না, মিস হয়ে গেলে মানে কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে। আমার মনে আছে এখানে এই যে সেকেন্ড লাভটা আমি যে দিতে যাই, এটা প্ল্যানে ছিল না, আমি আটকায় গেছি। এবং এই তখন সাইফ খান আমার ক্রস করে যাচ্ছে, আর মনে হচ্ছে তুমি সাইফ খান ক্রস এই লিঙ্কটাতে সাইফ করে যা করে দো শট ছাড়ে, ও পড়ে গিয়েও ও উঠে শট কমপ্লিট করছে। বুকে সবাই ইনভলভ ছিল ওই জায়গাটা। এবং আমার যতদূর মনে আছে আপনার এই মৃত্যুর পরে আমাদের রিয়াকশন সিনটা আমরা মনে হয় একবার দুইটা থেকে বেশি নেই না। না এটা ইয়ে ছিল কবে দিতে কবে যুদ্ধে কিচ্ছু হয় না ডাক্তার সাহেব। তো সবাই ইমোশনালি এত চার্জ ছিল ওই জায়গাটায়। হ্যাঁ ওই কেউ ডাক্তার সাহেবের রক্ত বন্ধ করে। আমি পোস্টে বসে যাওয়া এই সিনটার সাউন্ড ডিজাইন দিতেছে আই কুডন্ট হোল্ড মাই টিয়ার্স, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ এভরিবডি নিজের আমাদের সেই রিয়াকশনটা পেয়েছে কিন্তু everybody, হ্যাঁ everybody you are involved to না নস্টালজিক হয়ে গেলাম, it's my ইমোশনাল হয়ে গেলাম। আপনার এই পারফরমেন্স দেখার পর যে কোয়েশ্চেনটা আমার মাথায় আসে সেটা হচ্ছে যে একজন ভালো অভিনেতা হতে হলে আসলে কি কি প্রয়োজন বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল আমি যেটা বিশ্বাস করি আসলে অনেস্টি বলতে কাজটার প্রতি অনেস্টি, কে ক্যারেক্টারটাকে বিশ্বাস করে করা। আপনি নিজে যদি বিশ্বাস করেন তখনই কিন্তু আপনি আরেকজনকে সেটা বিশ্বাস করাতে পারবেন। আর অনেস্টিটা যদি থাকে আপনার প্যাশন এমনি চলে আসবে। আর কমন সেন্স, একজন অ্যাক্টরের সবচেয়ে জরুরি যেটা দ্যাট ইজ কমন সেন্স। এবার এটা খুবই সিরিয়াস কোয়েশ্চেন, এটা আপনি খুব মানে সিরিয়াস ভাবে এটা অ্যান্সার দিবেন, এটা আমি চাই। সেটা হচ্ছে যে রিউমার আছে আপনাকে নিয়ে যে আপনি আসলে একজন কালজয়ী হার্টথ্রব, এটা রিউমার আছে। তো অনেক মানুষ আপনাকে ভালোবাসে, মেয়ে মানুষরা তখনও বাসতো, এখনো বাসে, ভবিষ্যতেও বাসবে। এটা সিক্রেটটা কি? মানে এটা তো মানে ধরুন এটা অনেক বড় একটা কি বলবো একটা গুণ, এটার সিক্রেটটা কি? কালজয়ী হার্টথ্রব, কালজয়ী, হ্যাঁ শুনতে খুব ভালোবাসছে। সিক্রেটটা বলা যাবে না, এটা সিক্রেটই থাকুক। সিক্রেট ফাঁস হয়ে গেলে নেক্সট টাইম কালজয়ীটা ভাটা পড়ে যেতে পারে। এই পর্ব থেকে আমরা একটা নতুন সেগমেন্ট চালু করেছি, সেটার নাম হচ্ছে 7.62 রাউন্ড। আমাকে দিয়ে কেন? 7.62 রাউন্ড খুবই সিম্পল। আমরা আপনাকে 7টা শব্দ বলবো, আমি এই শব্দটা শুনে আপনার মাথায় যা আসে সেটা এক শব্দে হোক বা একটা সেন্টেন্সে হোক আপনি বলতে হবে। হ্যাঁ, তুমি এটা হচ্ছে 7.62 রাউন্ড। সো আপনি রেডি হলে আমি শুরু করতে পারি আর কি। রেডি তো হতে হবে, উপায় নাই। ভালোবাসা, বিশ্বাস, ক্ষমতা, অনেক ওজন, সিনেমা, স্বপ্ন, বিজুরি বরকতুল্লাহ, স্ত্রী, ভালো বন্ধু, অভিনয়, আমার আত্মা, প্রতিশোধ, পছন্দ করি না, বাংলাদেশ আমার। আমাকে তো গিফট হ্যাম্পার দিতে হবে। আমি বহু কষ্ট অনেক কিছু চিন্তা করে লিখছি যে আচ্ছা আমাকে আটকানোর জন্য হলে এই 7.62 রাউন্ডে আটকাবো। আল্লাহ না, বাট আমি সবচেয়ে বেশি এনজয় করলাম এই সেগমেন্টে। কিন্তু শোয়ের এই সেগমেন্টে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন্স। অনেকে বলে যে উনি তো অমুকপন্থী, উনি তো তমুকপন্থী। আপনি আসলে আসল রূপটা কি আপনার আসলে? মানে আমি আসলে কোন পন্থী? হ্যাঁ, আচ্ছা, বাহ, থ্যাংক ইউ, আপনি আমাকে কোয়েশ্চেনটা করছেন। এটার অ্যান্সারটা খুব সরল, আমি বাংলাদেশপন্থী। আপনি বাংলাদেশের এগেনস্টে গেছেন, আপনি যেই হন, যেই দলই হন, আপনার মার্কা যেটাই হোক, আমি আপনার বিপক্ষে দাঁড়াবো। এই গত সরকারের যখন একটা দানবে পরিণত হয়েছে, আমরা ওইটার বিপক্ষে দাঁড়াইছে। এখন নতুন সরকার আসছে, ওরা যদি ভুল করে আমরা বলবো না? ছাত্ররা যারা আমাদেরকে স্বপ্ন দেখাইছে, এখন ওরা ভুল করলে আমরা বলবো না? তাহলে তো আর হইলো না। তাহলে কেন এত মানুষ প্রাণ দিল? কেন আমরা রিস্ক নিলাম? কেন এই নতুন বাংলাদেশের জন্ম হলো?
সো আমার অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল, আমি ভাই বাংলাদেশের পক্ষে, আপনি এটার বিপক্ষে গেছেন তো আমি আপনার বিপক্ষে দাঁড়াই গেছি। আমার কাছে যেটা মনে হয়েছে স্পেশালি ওটিটির আগমনের পরে ইন্তেখাব দিনারের যেই সুন্দর সেকেন্ড ইনিংসটা শুরু হয়েছে সেটা ছিল চরকিতে রবিউল আলম রবির অনুলৌকিক সিরিজটাতে দ্বিখণ্ডিত যেই পর্বটা ছিল, হ্যাঁ বা পর্বটা ছিল, সেটাতে আপনার যেই আউট অফ দ্য বক্স ক্যারেক্টারের চরিত্রে যে আপনি অভিনয় করেছেন, তো আমার রিকোয়েস্ট থাকবে যে ওই চরিত্রটার কয়েকটা লাইন যদি আপনি বলেন, ওটা দিয়ে আমরা শেষ করতে চাই। আচ্ছা, হয়তো এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারবো না, যতটুকু মনে আছে এপিসোডটার শেষের দিকের একটা অংশের কিছু সংলাপ ছিল যেটা আমার নিজের খুব পছন্দের বা আমি অ্যাক্টিং করে ওটা খুব এনজয় করেছি। ওই জায়গায় একটু বলতাম যে সামনে ওসি বসাচ্ছিল, ওসিকে আমি তখন বলছি গিয়ে, ওসি সাহেব এতক্ষণ কিন্তু আমি এখানে বসেছিল, আপনার থানার সামনে বসেছিল, আপনার সামনে বসেছিল, বাইরে জানি কোথাও জানি, এদিকেও যায়নি সেদিকেও যায়নি, এমনকি মুহূর্তেও যাই নাই। এই মুহূর্তে কেরানীগঞ্জের আটিবাজারে একটা ডাকাতি হচ্ছে, সিসি ক্যামেরা লক্ষ্য করলে দেখতে পাবেন ডাকাতি যে করছে সেটা আর কেউ না, মোস্তাক আহমেদ, এই মোস্তাক আহমেদ। ওকে ভাই, থ্যাংক ইউ। দোয়া করি আপনি এভাবেই শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করে যান। আই কান্ট ওয়েট টু ওয়ার্ক উইথ ইউ এগেন। ইনশাআল্লাহ কাছিয়ে রাখে আমরা খুব শীঘ্রই আবার কাজে ফিরবো, আল্লাহ যদি সেই তৌফিক দান করে। টিল দেন লেটস চিয়ার্স। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়।